ত্রিস্তর নির্বাচনে আমাদের যারা প্রার্থী হয়েছেন বামফ্রন্ট সহ আরও অন্যান্য ইন্ডিয়া জোট তথা কংগ্রেস দলের তরফ থেকে এবং আমার নিজের তরফ থেকেও সকলকে নমস্কার, আদাব এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। বন্ধুরা, আমরা বিভিন্ন স্তরে নির্বাচনে অংশগ্রহণ করে থাকি এবং আমরা বলি সব নির্বাচনকে গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা বলি, কিন্তু তারপরও গ্রাম পঞ্চায়েতে নির্বাচন বিভিন্ন কারণে অন্য সমস্ত নির্বাচন থেকে শুধু আলাদা না, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের মতো এই ভারতবর্ষের মতো দেশের জন্য। কেন? আমাদের দেশের 70% তার চেয়ে বেশি মানুষ বসবাস করেন গ্রামে, আর এই 70%-এর বেশি মানুষের জীবন জীবিকা হল কৃষি নির্ভর। হয় কৃষক, নিজের ক্ষেত না থাকলেও সে ক্ষেতে কাজ করেন ক্ষেত মজুর, জুমিয়া বা দিন মজুর। যে কারণে আমাদের দেশের অর্থনীতিকে বলা হয় কৃষি নির্ভর অর্থনীতি। দেশে কল কারখানা আরো অনেক কিছু থাকলেও কৃষিটাই প্রধান। কেন? এই কৃষি থেকে দেশের 70% মানুষের পেটে ভাত আসে, সংসার চলে। কাজেই সেই গ্রাম পঞ্চায়েত যদি যারা জনগণের প্রতি দায়বদ্ধ, দুর্নীতিমুক্ত আর পঞ্চায়েতের নিয়ম কানুন, দেশের আইন কানুনকে মেনে কাজ করে, এরকম লোকের হাতে যদি পঞ্চায়েত না থাকে, তাহলে সেই দেশ বা সে রাজ্য উচ্ছন্নে যায়, সে রাজ্যের উন্নয়ন শ্লথ হয়, অরাজকতা তৈরি হয়, আর তার উপসর্গ সমাজ জীবনে প্রতিটি ক্ষেত্রে বিস্তার লাভ করে। আজকে গত 6 বছরে এই ত্রিপুরাজ্য ভারত সরকার তার যে স্বরাষ্ট্র মন্ত্রক, অমিত শাহ যে দপ্তরে মন্ত্রী, এই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রত্যেক বছর একটা রিপোর্ট বের করে। এই রিপোর্টটার নাম হলো NCRB, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। অর্থাৎ নানা রকমের অপরাধ আমাদের এই ছোট্ট ত্রিপুরাজ্য, মাত্র 40 লাখ জনসংখ্যা। এই 40 লাখের এই ছোট্ট ত্রিপুরাজ্য আজকে উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবাংলা, মহারাষ্ট্র, বড় বড় রাজ্য, ওইসব রাজ্যগুলো যে খুব ভালো তা নয়, কিন্তু তাদেরকে পেছনে ফেলে অপরাধের প্রতিযোগিতায় এই ত্রিপুরা আজকে ড্রাগ অর্থাৎ নেশা, নারী নির্যাতন, অনাহারে মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, বিভিন্ন ক্ষেত্রেতে কোনোটাতে সারা দেশের মধ্যে আজকে আমরা 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, আর গড়ে সারা ভারতবর্ষের মধ্যে আমাদের অবস্থান 5 নম্বরে, মাত্র 40 লক্ষ জনসংখ্যারই রাজ্য। কেন এগুলো? তার পেছনে কারণ কি? হ্যাঁ, পঞ্চায়েত বলতে আমরা পঞ্চায়েত রেগার কাজ করায়,
পঞ্চায়েত গ্রাম এলাকাতেই ক্ষেত কৃষি বা মৎস্য চাষ পশুপালন সবটাই পঞ্চায়েতের হাত ধরে বিভিন্ন স্কিম রূপায়িত হয়। গ্রামের মধ্যেই জনসংখ্যা বেশি, উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গ্রামে বেশি না থাকলেও কিন্তু রাজ্যের বেশিরভাগ ছাত্রছাত্রী গ্রামের স্কুলগুলোতে, বালুয়ারিগুলোতে, বাজার শহরে বড় বড় দোকান মল থাকলেও ছোট ছোট বাজার যেখানে স্থানীয় উৎপাদিত পণ্য উঠে তার বেশিরভাগই গ্রাম। তো সেদিক থেকে এই রাজ্যেরও অর্থনীতির মূল উৎস গ্রাম। সেই গ্রাম গত 6 বছরে কাদের হাতে? একটু আগে কমরেড বিশ্বরূপ এখানে বলেছে, ত্রিপুরাজ্যের মধ্যে আজকে সর্বত্র এক শ্রেণীর মানুষ সাংবিধানিকভাবে তাদের হাতে কোনো ক্ষমতা থাকার কথা না। হ্যাঁ, বিভিন্ন রাজনৈতিক দল আছে, যেমন আমাদের ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। আমাদের পার্টির একেবারে তৃণমূল স্তরে যে কমিটি আমরা বলি পার্টির শাখা বা ব্রাঞ্চ, তার উপরে লোকাল কমিটি, মহকুমা কমিটি, জেলা কমিটি। ভারতীয় জনতা পার্টি তারা আমাদের মতো বলে না, এরা বলে মন্ডল, মোর্চা ইত্যাদি ইত্যাদি। এতে কোনো বাধা নেই, আপত্তির কোনো কারণ নেই। কিন্তু পার্টির সে কমিটি, পার্টির কমিটিতে তাদের ক্ষমতা থাকতে পারে, তারা কর্তৃত্ব করতে পারেন, কিন্তু একটা গণতান্ত্রিক দেশে সংবিধান দ্বারা নির্বাচিত বিভিন্ন সংস্থা যেখানে আছে, জনগণ নির্বাচিত করে সেই সংস্থাগুলোতে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। তাদেরকে ঠুটু জগন্নাথ করে ওই মন্ডল বা লোকাল কমিটি, ব্রাঞ্চ কমিটি তারা ক্ষমতার মালিক হতে পারে না। আজকে ত্রিপুরাজ্যে আমরা কি দেখছি? এরকম সংবিধান বহির্ভূত, আইন বহির্ভূত, বেআইনি সমস্ত লোক তারা পার্টির কাছে দায়বদ্ধ হতে পারেন, কিন্তু জনগণের কাছে না, পাবলিকের কাছে না। তাদের হাতে সমস্ত ক্ষমতা। কাজে এই ত্রিপুরা, তার উন্নয়ন আজকে সেই কারণে স্তব্ধ। এই যে গেল 2019 ইংরাজিতে পঞ্চায়েত নির্বাচন হলো, সবাই জানেন 96% আসনে বিরোধীদের কোন প্রার্থীপদ জমা দিতে না দিয়ে তারা পঞ্চায়েত দখল করলো, পঞ্চায়েত সমিতি দখল করলো, জেলা পরিষদ দখল করলো। আরো 4% কোন রকমে যারা প্রার্থী দিতে পেরেছেন, সেখানেও সর্বত্র ভোট হয়নি। আপনাদের কৈলাসহরে গৌরনগর ব্লকে 2-4টা বিরোধীরা এই পঞ্চায়েত পেয়েছিল, প্রধান এই মেম্বারশিপ পেয়েছিল, কিন্তু কাজ করতে দেয়নি। তো এতে অভিজ্ঞতাটা কি আমাদের? এই যে ত্রিস্তর পঞ্চায়েতে 35টা পঞ্চায়েত সমিতি, এই পঞ্চায়েত সমিতি, 8টা জেলা পরিষদ, প্রায় 600 গ্রাম পঞ্চায়েত, নামকে ওয়াস্তে তারা প্রধান হলেও, চেয়ারম্যান হলেও, সভাধিপতি হলেও একটু খোঁজ নিয়ে দেখবেন তাদের মধ্যেও, হ্যাঁ বিজেপি দলের লোক তারা,
একটা ভালো অংশ গত 5 বছরে পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতি যত টাকা পয়সা এসেছে, যত প্রকল্প রূপায়িত হয়েছে, এই নামকেও আসতে প্রধান চেয়ারম্যানরা তারা সেখানে নাক গলানোর সুযোগ পায়নি। কারা নাক গলিয়েছে? ওই মণ্ডলের লোক। জনগণের কাছে তারা দায়বদ্ধ না, জবাবদিহি না, জনগণের কাছে কোনো প্রশ্নের উত্তর দিতে তারা বাধ্য না। স্বাভাবিক, এরা নির্বিচারে লুট করেছে এবং এগুলো প্রমাণ করার জন্য কেউ যদি চ্যালেঞ্জ করে আপনি কিভাবে বলছেন, এটা প্রমাণ করার জন্য ওই সিবিআই তদন্ত দরকার নাই, কোন বিচারকের তদন্তের দরকার নাই। চোখের সামনে আমরা আজকে এই ত্রিপুরাজ্য লক্ষ্য করি, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ব্লক এলাকাতে মুষ্টিমেয় কিছু লোক। গত 5 বছরে তো ত্রিপুরাজ্যের মধ্যে বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যেরকম চাকরি বাকরি হতো, এরকম চাকরি হয়নি। না হয় তাদের সরকার এসে চাকরি পেয়ে পয়সা টয়সা হয়েছে বলা যেত। তারা চেয়ারম্যান না, প্রধান না, কিন্তু রাতারাতি তারা বড় লোক, গাড়ির মালিক, বাড়ির মালিক, জায়গার মালিক, লাখ লাখ টাকা ব্যাংকের ডিপোজিট, জীবন জীবিকা অন্যরকম। কোত্থেকে এই পয়সা? আকাশ থেকেও পড়েনি, মাটি খুঁড়ে পাতাল থেকেও উঠে আসেনি। এইভাবেই যে ত্রিপুরাজ্যে গত 5 বছর এবং আরো 1 বছর, এই 6 বছর এই ত্রিপুরাজ্যকে এই বিজেপি দল, যারা মুখে বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, কিন্তু তাদের কার্যকলাপে, তাদের কর্মকাণ্ডে সমস্ত ক্ষেত্রেতে, কি বিশ্বাসের ক্ষেত্রেতে, কি বিকাশের ক্ষেত্রেতে, কি কর্মসূচির ক্ষেত্রেতে তারা আজকে তার উল্টো কাজ করেছেন। আজকে ত্রিপুরা সে কারণে আজকে রসাতলে যাচ্ছে। এই জায়গায় আমরা কেন ইন্ডিয়া ব্লকের, ইন্ডিয়া জোটের প্রার্থীদের জেতানোর জন্য আমরা বলছি। গ্রাম পঞ্চায়েত খুব বড় জায়গা না, আমাদের রাজ্যটা ছোট। বড় বড় রাজ্যে একটা লোকসভা কেন্দ্রে 20 লাখ, 25 লাখ, 30 লাখ ভোটার থাকে। ঠিক আছে, অসুবিধা নেই, কথা তো শুনছেন আপনারা। আমাদের রাজ্যে লোকসভাও মাত্র 2টি লোকসভা। আমাদের রাজ্যের বিধানসভাগুলো ছোট্ট ছোট্ট, কাজেই পঞ্চায়েত সমিতি, ব্লক আরো ছোট। উনিশ সালের মতো এবারও চেষ্টা হয়েছিল সারা ত্রিপুরাজ্যের মধ্যে জবরদখল করে বিরোধীদেরকে প্রার্থীশূন্য করে দেওয়ার জন্য। আপনাদেরকে আমি কুর্নিশ জানাই, 59 এবং উত্তর ত্রিপুরার জনগণকে। এখানেও চেষ্টা হয়েছিল, কারণ ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী আগরতলাতে বসে নির্দেশ দিয়েছেন বিপ্লব কুমার দেব 96% আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে। তার থেকে যদি একটু বেশি দখল না করতে পারে তাহলে সে কিসের মুখ্যমন্ত্রী? তার নিয়ে আবার চেয়ার চলে যায়। কিন্তু আপনারা প্রতিরোধ করেছেন। এই গৌরনগর ব্লক এবং চণ্ডীপুর ব্লকে প্রায় 98-99% আসনে ভোট হচ্ছে। এমনিতেই এখানে ভারতীয় জনতা পার্টি বা শাসক দল
আমাদেরকে ছেড়ে দিয়েছে তা নয়, আপনারা লড়াই করেছেন, অন্য জায়গা তো লড়াই হয়েছে। আমাদের একজন প্রার্থী এ কারণে তার জীবন দিতে হয়েছে। তো সেদিক থেকে এক দফা এক ধাপ বিজয় আপনারা হাসিল করেছেন ইতিমধ্যে, তার জন্য অভিনন্দন। কিন্তু পরের দাবও জিততে হবে। কেন জিততে হবে? এবং এই লড়াইয়ে যেহেতু ছোট্ট নির্বাচনী ক্ষেত্র, একটা ওয়ার্ড পঞ্চায়েতের হোক বা পঞ্চায়েত সমিতি, যারা প্রার্থী তারা কারা? একই পরিবারেরও দুই ভাইও থাকতে পারে, চাচা ভাতিজাও থাকতে পারে, দুই বন্ধুও হতে পারেন, প্রতিবেশীও হতে পারেন। কারো কারো কাছে মনে হতে পারে আরে চাচা দাঁড়িয়েছে, চাচাকে একটা ভোট না দিয়ে কিভাবে আমি থাকি। বন্ধু দাঁড়িয়েছে বিজেপি দলে, তাকে যদি ভোট না দিয়ে সে মনোকষ্ট পাবে। প্রতিবেশী দাঁড়িয়েছে, আপদে বিপদে প্রতিবেশীর পাশে না দাঁড়ালে পরে আগামী দিনেও আমার বিপদ আসতে পারে। কারো কারো এরকম বৈকল্য হতে পারে, দুর্বলতা থাকতে পারে। আমি তাদের কাছে খুব বিনয়ের সাথে বলবো, হ্যাঁ, বন্ধুত্ব, আত্মীয়তা, স্বজন, প্রতিবেশীর সাথে সম্পর্ক যেমন ছিল তেমন থাকুক, তার চেয়েও ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক, ভালো আত্মীয়তা আরো মজবুত হোক। এটা নষ্ট আমরা করতে চাই না, এটা নষ্ট করবেন না। কিন্তু যেহেতু এটা ভোট, এই ভোটের সাথে আপনার রুটি রুজি, এই ভোটের সাথে আপনার পঞ্চায়েতের উন্নয়ন, এই ত্রিপুরাজ্যের আগামী দিনের অগ্রগতির প্রশ্ন জড়িত। এই ভোটের সাথে শুধু অর্থনৈতিক প্রগতি না, গণতান্ত্রিক অধিকার। গত 6টা বছর এই বিজেপি সরকার আসার আগে পূর্ববর্তী বামপন্থী ফ্রন্ট সরকার শুধু হাত তোলা ভোট ব্যবস্থাকে পরিবর্তন করে গোপন ভোট ব্যবস্থা না, যার মধ্য দিয়ে গরিব ধনী, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, যারা প্রতিদিন দিনমজুরি করে খান, তারাও চেয়ারম্যান হয়েছেন, মেম্বার হয়েছেন, গ্রামের সেবা করার সুযোগ পেয়েছেন। শুধু তা না, এই পঞ্চায়েত আইনে গ্রাম সভা, গ্রামের মানুষ তার গ্রাম কিভাবে সাজাতে হবে, আর বছর শেষে বই ছেপে জনগণের কাছে কি কাজ করেছে তার খতিয়ান দিয়ে ভুল ত্রুটি হয়েছে কিনা, কোন ধরনের রয়চয় হয়েছে কিনা, এবং সেখানে যদি অনিচ্ছাকৃতভাবে যদি কোনো ভুল হয়, নির্ভয়ে নিঃসংকোচে মানুষ দাঁড়িয়ে আঙ্গুল তুলে বলতে পেরেছেন এই কাজটা ঠিক হয়নি। তার সাথে গ্রামের মানুষ তার গ্রামের যে অগ্রাধিকার কি সেভাবে কাজ করতে হয়েছে। কারোর কাছে ভিক্ষা চাইতে হয়নি, দয়া মাংতে হয়নি। অধিকার, আমার গ্রাম, আমার টাকা, আমার ইচ্ছা, আমার পছন্দ। মহাত্মা গান্ধী স্বাধীনতা আন্দোলনের সময়তে বলেছেন, ভবিষ্যৎ ভারত গড়তে গেলে পরে গ্রাম গড়ো, গ্রামে যাও, গ্রাম স্বরাজ তৈরি করো। সেই গ্রাম স্বরাজ তৈরি করার যে পরিকল্পনা,
একদিকে ত্রিপুরাজ্যের বামপন্থী ফ্রন্ট সরকার, গোপন ভোট ব্যবস্থা, মহিলাদের জন্য সংরক্ষণ, আর সেটাকেই 1993-94 ইংরেজিতে আমাদের দেশের অন্যতম প্রধানমন্ত্রী প্রয়াত রাজীব গান্ধী সংবিধানের ৭৭তম সংশোধনী নিয়ে এসে একটা যুগান্তকারী পরিবর্তন এনেছেন, যা এই দেশের ১৪০ কোটি মানুষের কাছে বিরাট এক আশীর্বাদ। কিন্তু নরেন্দ্র মোদী, বিজেপি এরা বলে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। আজকে এরা মনে করে যায় এই দেশের মধ্যে বোধহয় সব যেন কারোর বাপের টাকা বিলি করছে। এই দেশের সব প্রজা যেন তাদের কাছে বিক্ষোভ, তাদের কাছে হাত পাততে হবে। না, আমাদের রেগার টাকা আসে, এগ্রিকালচারের টাকা আসে, সামাজিক ভাতা মানুষ পায়, কারোর বাপের টাকা না। দেশের মানুষ তেল কিনতে, চাল কিনতে, ডাল কিনতে, আপনারা যারা কৃষক, সার কিনতে, ঔষধ কিনতে বাড়তি দাম দিতে হয়, ডিজেল কিনতে, পেট্রোল কিনতে বারে বারে দাম বাড়ে, সেই টাকাটাই জমা হয় কেন্দ্রীয় সরকার তহবিলে, সেটাই ফেরত আসে। এটা আপনার টাকা, কারো বাপের টাকা না। কিন্তু বিজেপি ত্রিপুরাজ্যের মধ্যে গত ৬ বছরে এরা বোঝাতে চায় কারোর বাপের টাকা এখানে বিলি করছে না। কাজে এই ভূত আত্মবিশ্বাস, পঞ্চায়েত ব্যবস্থা, এই ত্রিপুরাজ্য এক সময়েতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে পিছিয়ে, এটা প্রায় এই স্থল বেষ্টিত। একটা সময় বলতাম আমরা প্রত্যন্ত ত্রিপুরা, অনাহারে মৃত্যুর মিছিল, সন্তান বিক্রি, কাজের খুঁজে অন্য রাজ্যে যাওয়া, এটাই ছিল আমাদের ত্রিপুরাজ্যের মধ্যে দস্তর। শক্তিশালী পঞ্চায়েত, শক্তিশালী মিউনিসিপ্যালিটি এবং জনগণের এই অংশগ্রহণ সুনিশ্চিত হওয়ার ফলে এই ত্রিপুরাজ্য শুধু অর্থনৈতিক দিক থেকে না, শিক্ষা, দীক্ষা, সাংস্কৃতিক, সামাজিক সমস্ত দিক থেকে এগিয়েছে। আর বিজেপি আজকে এটাকে খতম করে দেওয়ার চেষ্টা করছে। এই জন্য আমরা চাই প্রত্যেকটা আসনে ইন্ডিয়া জোটের প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করার মধ্য দিয়ে এই ত্রিপুরাজ্যকে আবার সমহিমায় উন্নয়নের সেই গতিতে আবার ফিরে নিয়ে আসার জন্য। তার সাথে এই কথাটাও বলতে চাই ত্রিপুরাজ্যের শাসক দলকে, বিজেপিকে। এরা মনে করে তারা এই দেশের মানুষ সব মূর্খ, কালো টাকায় কিনে নেবেন, ক্ষমতার অপব্যবহার করে বছরের পর বছর তারা ক্ষমতায় থেকে যাবেন। মানুষ কিন্তু পাল্টা দিতে শুরু করেছে। এবারে লোকসভা নির্বাচনের অভিজ্ঞতা কি বলেছিল? আপকি বার 400 পার। বিজেপি একা 370 কেন? 272 পেলেই তো সরকার হয়। কেন 370 কথাটা বলার? কারণ 370 যদি পায় তাহলে সংবিধান তারা অচল করে দেবে, বদলে দেবে। আমাদের সংবিধান প্রত্যেক ধর্মাবলম্বী মানুষকে স্ব ধর্ম পালন করার অধিকার দেশে যদি 100 জনের মধ্যে একজনও হয়, রাষ্ট্র তাকে রক্ষা করবে। একজনের ধর্ম, একজনের খাওয়া, একজনের পোশাক, একজনের সংস্কৃতি, সেই একজনকে রাষ্ট্র তাকে রক্ষা করতে হবে, তার অধিকার।
বেশি দূরে না, এই যে পাশের রাজ্য আসাম, হিমন্ত বিশ্ব শর্মা সংবিধান নামে শপথ গ্রহণ করে মুখ্যমন্ত্রী হয়েছে। সে বলে দিচ্ছে সংখ্যালঘুদের কাছে জমি বিক্রি করা যাবে না। নতুন করে কোনো মাদ্রাসা স্কুল খুলতে পারবে না। আমাদের সংবিধান কি তাকে ক্ষমতা দিয়েছে? সংবিধান তাকে এই অধিকার দেয়নি। ওই ৩৭০ কারণে ৩৭০ যদি পেত, এটাই হতো আইন, আমাদের ধর্মনিরপেক্ষ কাঠামো ভেঙে ফেলত, আমাদের সংবিধানকে তছনছ করে দিত। মানুষ শিক্ষা দিয়েছে। ৩৭০ পাওয়ার আস্ফালন ২৪০-এ থামিয়ে দিয়েছে। এই ২৪০ও হতো না যদি নির্বাচন কমিশন, ইডি, সিবিআই আর নির্বাচনী বন্ড করে লক্ষ লক্ষ কোটি টাকা যদি হাতিয়ে না নিতে পারত, এটাও হতো না। সময় ফুরিয়ে এসছে। মানুষ যদি অত্যাচারী হয়, স্বৈরাচারীদেরকে একবার, দুবার, তিনবার মানুষ হয়তো কোন রকমে সহ্য করে, বারবার করে না। বাংলাদেশের ঘটনা একটু বলতে হয়। বাংলাদেশের ঘটনা নিশ্চয়ই আমরা যে খুব খুশি তা না, আমি তো বলবো ব্যক্তিগতভাবে আমি খুশি না, কিন্তু অনিবার্য। জাতির পিতা বঙ্গবন্ধু তার নেতৃত্বে বাংলাদেশ হয়েছে, আমাদের অবদান আছে। সে লড়াইয়ে এই ত্রিপুরাজ্য আমরা আমাদের জনসংখ্যার চেয়ে বেশি আমাদের স্বজনদেরকে আমরা স্থান দিয়েছি। সেখানে আওয়ামী লীগ দল যদিও পার্টিগতভাবে আমাদের সেরকম কোনো বন্ধুত্ব বা সম্পর্ক না, কিন্তু আমরা মনে করি আমাদের ভারতবর্ষে শুধু আমরা কংগ্রেস বা কমিউনিস্ট না, আমরা ভারতীয় মাত্রই। আমরা বাংলাদেশে আওয়ামী লীগ দল, বঙ্গবন্ধুর দল যারা দেশ স্বাধীন করেছে, তাদের হাতে ক্ষমতা থাকলে আমরা নিরাপদ মনে করি। কিন্তু দুর্ভাগ্যের বিগত 15 বছরে, পরবর্তী 5 বছর, 10 বছর যেভাবে আমাদের দেশে মোদি যেমন ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে, তাই হয়েছে। বিরোধীদেরকে গত ভোটে সব জেলে ঢুকিয়ে রেখেছে। ফল কি হলো? নির্বাচন ছাড়াই এখন গদি ত্যাগ করে দেশ ছাড়তে হচ্ছে। ভারতবর্ষের বিজেপিও এটা থেকে শিক্ষা নিক। আমাদের দেশেও যদি এইভাবে গণতন্ত্রকে যদি তারা অমর্যাদা করে, মানুষের অধিকারকে যদি বুলণ্ঠিত করে, এইভাবেই মানুষের ভোট কেড়ে নেয় এবং সংবিধানকে অচল করে, এই দেশেও এই বিদ্রোহ হবে, অনিবার্য হবে। এই দিন বেশি দূরে না। কাজী বন্ধুগণ, আগামী দিন আমাদের রাজ্যেও এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য আমরা যাতে স্বাধীনভাবে ভয়মুক্ত পরিবেশে যার যার মত, যার যার ভোট, যার যার ধর্ম, যার যার ইচ্ছা সংবিধান অনুসারে আমরা এটা ভোগ করতে পারি, সেরকম রাজ্য, সেরকম দেশ তৈরি করার জন্য এই পঞ্চায়েত নির্বাচনও শুধু একজন মেম্বার, চেয়ারম্যান বা একটা ব্লক দখল করার লড়াই না। এক বিন্দু বিন্দু করে সমুদ্র তৈরি হয়। এইভাবেই এই ধাপে ধাপে আগামী দিন এই গণতন্ত্রকে মজবুত করার জন্য একটা লড়াই হিসাবে এই নির্বাচনকে আগামী 8ই আগস্ট সবারই
এই পবিত্র দায়িত্ব, পবিত্র ভোট প্রদান করবেন এই আশা ব্যক্ত করে আবারও সবাইকে অভিনন্দন, নমস্কার, আদাব এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।